এটা তো মোবাইল থেকে কানেক্ট করতে পারলাম, কম্পিউটার থেকে কোনোভাবে কানেক্ট করার সিস্টেমটা পাইতেছি না। তোমরা আরেকটু ওয়েট করো, আমি দেখে ট্রাই করি। কম্পিউটারে তো এখন আমার 2-3টা জায়গা দেখাচ্ছে, দেখি। স্ক্রিন শেয়ার দিলে তো আসে না, ব্রাউজার দিয়ে ঢুকলাম, তারপর আসে। আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার এখন? ওকে, আমরা একটু দেরি হয়ে গেছে, প্রথম থেকে ট্রাই করছি। আজকে আমাদের পড়ার বিষয় হলো স্টাফ কোটিং। স্টাফ কোটিং ইজ এ কাইন্ড অফ কম্বাইন্ড ফাউন্ডেশন, কিন্তু আমরা বলেছিলাম যেখানে আগের মতো কম্বাইন্ড ফাউন্ডেশনের 2টা কলামের নিচে একটা ফাউন্ডেশন হবে, কিন্তু কলামগুলোর লেন্থ কলামের থেকে কলামের ডিস্টেন্সটা অনেক বেশি। সেক্ষেত্রে মাঝখানের অংশটুকুতে আসলে এত বড় কম্বাইন্ড ফাউন্ডেশনের যে উইডথ এবং ডেপথ এত দরকার নাই। এই অংশটুকুর ফাংশন শুধুমাত্র লোডটাকে ব্যালেন্সিং করে, যে কারণে আমরা চাই যে এই কলামের নিচেও একটা ইন্ডিভিজুয়াল ফাউন্ডেশন হোক, এই কলামের নিচেও একটা ইন্ডিভিজুয়াল ফাউন্ডেশন হোক, এবং তাদেরকে লোড ব্যালেন্সিং করার জন্য আমরা একটা স্ট্রাপ বিম দিয়ে কানেক্ট করব। স্ট্রাপ বা বিম দিয়ে কানেক্ট করব অনেকটা এরকম। এই কলামের নিচে আমাদের প্ল্যান দেখি, এখানে একটা ফাউন্ডেশন, এই কলাম আউটসাইডের কলাম, এর নিচেও একটা ফাউন্ডেশন থাকবে, আর এই 2 কলামের নিচে যে ফাউন্ডেশন তাদেরকে একটা বিম দিয়ে আমরা কানেক্ট করে দিচ্ছি যাতে লোডটা ব্যালেন্সিং হয়।
এটাই হচ্ছে স্টাফ ফাউন্ডেশন আমাদের যে কনসেপ্ট। তো এটার জন্য কোনো প্রবলেম সলভ করে দেওয়া নাই বইতে, বইয়ে কোনো এক্সাম্পল নাই। তো আমরা যেটা করব যে বইয়ে যে কম্বাইন্ড ফাউন্ডেশনের যে প্রবলেমটা আছে ওই জায়গাটা ব্যবহার করে স্টাফ ফাউন্ডেশনের প্রবলেমটা আমরা সলভ করব। ওকে, তো কম্বাইন্ড ফাউন্ডেশনের যে প্রবলেমটা আছে সেটা ডিজাইন অফ স্টাফ ফুটিং সাপোর্টিং ওয়ান এক্সটেরিয়র কলাম এবং একটা ইন্টেরিয়র কলাম। এখানে দেখো একটা এক্সটেরিয়র কলাম আউটসাইডে প্রপার্টি লাইন বরাবর আর একটা ইন্টেরিয়র কলাম। এখানে ডেটাগুলো কি দেওয়া আছে? ডেটাগুলো দেওয়া আছে যে এক্সটেরিয়র কলামটার 24, আউটসাইডে যে কলামটা এটা 24 ইঞ্চি বাই 18 ইঞ্চি, এইদিকে 18 ইঞ্চি আর এইদিকে 24 ইঞ্চি হাইটের দিকে। আর ইন্টেরিয়র কলামটা 24 ইঞ্চি স্কোয়ার কলাম এবং ডেড লোড এক্সটেরিয়র কলামের ক্ষেত্রে দেওয়া আছে 170 ফিট, লাইন লোড 130 ফিট। আর ইন্টেরিয়র কলাম যেটা সেখানে ডেড লোড যেহেতু ভিতরের দিকের কলাম এটার লোড বেশি হবে, ডেড লোড 250 ফিট, লাইন লোড 200 ফিট। Supporting the combined rectangular footing whose outer edge cannot protrude beyond the outer face of the exterior column. এর আউটার এজ এখান থেকে প্রভাব লাইনে বাইরে যেতে পারবে না। ডিস্টেন্স বিটুইন সেন্টার টু সেন্টার অফ দ্য কলাম ইজ 18 ফিট। এই কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টারের মধ্যে ডিস্টেন্স 18 ফিট। বিয়ারিং প্রেশার অফ সয়েল বিয়ারিং কিউএ অ্যালাউয়েবল সয়েল বিয়ারিং প্রেশার দেওয়া আছে 6000 পাউন্ড পার স্কোয়ার ফিট পিএসএ। The bottom of the footing is 6 feet below the grade. তাহলে আগের মতোই আমরা কি বলছি যে ফুটিং এর বটমটা ফাউন্ডেশন কলাম এখান থেকে ফাউন্ডেশনের বটম পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে এই এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে বটম পর্যন্ত ডিস্টেন্স 6 ফিট। এই 6 ফিট নিচে যেয়ে তারপরে বিয়ারিং ক্যাপাসিটি কিউ অ্যালাউয়েবল 6000 পিএসএফ। সারচার্জ 100 পিএসএফ ইজ স্পেসিফাইড অন দ্য সারফেস। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে উপরে যে গ্রাউন্ডের লেভেল সেখানে একটা মাটির উপরে একটা লোড আছে যেটাকে আমরা বলছি সারচার্জ। 100 পাউন্ড পার স্কোয়ার ফিট লোড এখানে মাটির উপরে দেওয়া আছে। সেই লোডটা কিন্তু সরাসরি মাটি দিয়ে ট্রান্সফার হয়ে এই সয়েলে চলে যাবে। এটা কলামের যে লোড, কলামের লোডটা ফাউন্ডেশনে ট্রান্সফার হয়ে তারপর সয়েলে যাচ্ছে, কিন্তু এই যে মাটির উপরে যে সারচার্জটা দেওয়া আছে এটা মাটি থেকেই ট্রান্সফার হয়ে এই গ্রাউন্ডে চলে যাবে। এটা কলামের সাথে সম্পর্কযুক্ত না। যে কারণে আমরা এই সারচার্জ লোড দেওয়া থাকলে আমরা কি করব, আমরা এখানে অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি দেওয়া আছে, অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি দেওয়া আছে 6000 পিএসএফ। ওকে, তাহলে 6000 পিএসএফ থেকে আমরা ইফেক্টিভ বিয়ারিং ক্যাপাসিটি বের করার সময় কি করেছি, এই ফাউন্ডেশনের ওয়েট এবং তার উপরে যে ওভারবার্ডেন সয়েলের ওয়েট এটা বাদ দিয়েছিলাম। তাহলে সারচার্জ থাকলে কি করতে হবে, এডিশনালি এই সারচার্জটাও বাদ দিতে হবে ইফেক্টিভ বিয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য। তাহলে কিউ ইফেক্টিভ যখন আমরা বের করবো তখন আমরা এখানে সারচার্জ দেওয়া থাকলে একটা জিনিস মনে রাখতে হবে, কিউ ইকুয়াল টু কিউ অ্যালাউয়েবল মাইনাস ওয়েট অফ সয়েল অ্যান্ড ফাউন্ডেশন মাইনাস সারচার্জ। এটা আমাদের সারচার্জ দেওয়া থাকলে ইফেক্টিভ বিয়ারিং ক্যাপাসিটি আমরা এখানে দেখব। তাহলে এই ডাটাগুলো যদি আমরা লেখার চেষ্টা করি যে প্রবলেম থেকে, তবে এই ধরনের আসে। আমি সামারাইজ করার চেষ্টা করেছি, তোমরা একটু লেখো। এক্সটেরিয়ার ফুটিং এর এক্সটেরিয়ার কলাম তার সাইজ 24 ইঞ্চি বাই 18 ইঞ্চি, ইন্টেরিয়ার কলাম 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি। প্রবলেম যখন আমি করাবো তখন আমার সাথে দেখার চেষ্টা করতাম, না হলে কিন্তু এটা তোমার মাথার ভিতরে ঢুকবে না। এখন হয়তো মনে করছো স্যার ভিডিও দিয়ে দেয়, ওটা দেখে দেখে করে ফেলবো, ওটা তখন তোমার দেখার সুযোগ হবে না, আর দেখলেও তখন মাথার ভিতরে ঢুকবে। এখন বরং খাতায় লিখে ফেলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, টাইমও ফুল করে।
তাহলে আমরা ডাটাগুলো লিখছি এখন। এক্সটেরিয়র কলাম, তার সাইজ 24 ইঞ্চি বাই 18 ইঞ্চি। ইন্টেরিয়র কলামের সাইজ 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি। ডেড লোড এক্সটেরিয়র কলামে 170 ফিট, লাইভ লোড এক্সটেরিয়র কলামে 130 ফিট। ডেড লোডে ইন্টেরিয়র কলামের ডেড লোড 250 ফিট, লাইভ লোড ইন ইন্টেরিয়র কলাম 250 ফিট। ওকে, এবং সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন কলাম, একটা কলাম থেকে আরেকটা কলামের সেন্টারের ডিস্টেন্স 18 ফিট। অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি 3 অ্যালাউয়েবল কোথায়, এটা 6000 পিএসএফ। এই জায়গা 3 অ্যালাউয়েবল equal to 6000 PSF at 6 feet below the ground level. Existing ground level থেকে 5 feet নিচে এসে এখানে allowable capacity 6000 pound per square feet. Surcharge on the ground, এই যে গ্রাউন্ডের উপরে সারচার্জ দেওয়া আছে 100 pound per square feet. কংক্রিটের স্ট্রেংথ 3000 psi এবং স্টিলের স্ট্রেংথ 6000 psi। এই ডেটা দিয়ে আমাদেরকে একটা স্ট্রাপ ফাউন্ডেশনের ডিজাইন করতে হবে। তবে আগে যেভাবে আমরা ফাউন্ডেশনের ডিজাইন শুরু করেছিলাম, নেট এভারেজ ইউনিট ওয়েট অফ কংক্রিট প্লাস ব্যাকফিল, এখন আমরা ব্যাকফিল সয়েল, যেটা সয়েলের ইউনিট ওয়েটটা 100 পিএসএফ ধরতেছি। তোমার যদি কোনো কিছু প্রবলেম না থাকে, তুমি 100 থেকে 125 30 যে কোনো একটা ধরতে পারবে। আর যদি প্রবলেমে দেওয়া থাকে সয়েলের ইউনিট ওয়েট, সেটাই ব্যবহার করতে হবে। এখন আমরা 100 পিসিএফ ধরে নিচ্ছি ব্যাকফিলের, সয়েল ব্যাকফিলের ওয়েট। একশো ধরি, তাহলে অ্যাভারেজ ইউনিট ওয়েট 125 পিসিএফ। তাহলে ইফেক্টিভ বিয়ারিং ক্যাপাসিটি কত হবে? স্যার 5150 পিএসএফ। 6000 মাইনাস 6 ফিট ইন্টু 125 মাইনাস সারচার্জের জন্য 100 বাদ দিতে পারছি, 5150 পিএসএফ। Let us maintain bottom of the strap 6 inch above the bottom of the footing to prevent bearing on soil. লেখো এটা কথা। Let us maintain bottom of the strap 6 inch above the bottom of the footing to prevent bearing on soil. ফাউন্ডেশন নিচ পর্যন্ত কয় ফিট ইজিএল থেকে? স্যার 6 ফিট। তাহলে আমরা বলছি যে ফাউন্ডেশনের সাথে যেটা অ্যাটাচ সেটা স্ট্রাপ। এখন স্ট্রাপের বটম এবং ফাউন্ডেশনের বটম, এদের ভিতরে গ্যাপ হচ্ছে 6 ইঞ্চি। Let us maintain bottom of the strap. Bottom of the strap এটা 6 inch above the bottom of the footing. Bottom of the footing এখান থেকে 6 ইঞ্চি উপরে bottom of the strap to prevent bearing on soil, মানে
মানে আমাদের এই যে স্ট্রাকটা, এটার কাজ হলো দুটো ফাউন্ডেশনকে কানেক্ট করে লোড ব্যালেন্স করা। এ কোনোভাবেই সয়েলে কোনো বিয়ারিং দিবে না। সয়েলে বিয়ারিং কে দিবে? ফাউন্ডেশন। এই পাশে একটা ফাউন্ডেশন থাকবে, এই পাশে একটা ফাউন্ডেশন থাকবে। এই দুটাকে কানেক্ট করবে শুধু স্ট্রাক লোড ব্যালেন্সিং এর জন্য। যেই জন্য তাদের লেভেলের ভিতরে আমরা 6 ইঞ্চি গ্যাপ রাখছি। তাহলে যদি 6 ইঞ্চি গ্যাপ রাখি, তাহলে ফাউন্ডেশনের বটম যদি টপ থেকে 6 ফিট হয়, তাহলে টপ থেকে স্টাফের বটম কত? এটা স্যার 5.5 ফিট। 5.5 ফিট। Therefore, depth of staff from existing ground level equal to 6 feet minus 6 inches equal to 5.5 feet. স্যার যদি সয়েলের সাথে মানে টাচ করে দেওয়া হইতো তো সেক্ষেত্রে কি সমস্যা হইতো? যদি সয়েলের উপরে থাকতো একেবারে? ওকে আমরা ওইটার জন্য ডিজাইন করব না। এই যে স্ট্রাপ যেটা থাকবে মাঝখানে যে স্ট্রাপ, দেখো এখানে তাদের ভিতরে এই পাশে একটা ফাউন্ডেশন, এখানে একটা ফাউন্ডেশন। আমাদের এই কলামের পুরো লোড সয়েলে ট্রান্সফার করার জন্য আমরা এই ফাউন্ডেশনটা দিচ্ছি। ওকে, এখানকার লোডটাকে কলামের লোডটা ট্রান্সফার করার জন্য এই ফাউন্ডেশনটা দিচ্ছি। এখন যেহেতু এটা ইসেন্ট্রিক অবস্থায় এই এন্ডে আছে এই কলামটা, এই জন্য লোড ব্যালেন্সিং করার জন্য আমরা এই বিমটা স্ট্রাপ বিমটা দিচ্ছি। এখন এ যদি সয়েলে বেয়ারিং দেওয়া শুরু করে আবার, তাহলে এর যে ফাংশন, সেই ফাংশনটা নষ্ট হবে। এর মূল কাজ হলো আমাদের লোড ব্যালেন্সিং। সয়েলের কিন্তু লোড ট্রান্সফার হয়ে যাবে এই ফাউন্ডেশনের মাধ্যমে। আমরা চাই না যে সে আবার এই কাজটা করবে। তাহলে বটম পর্যন্ত হচ্ছে 5.5। এরপর হচ্ছে ফুটিং সাইজ। আমরা এখানে বেশ কিছু জিনিস অ্যাসিউম করতে হবে। বলতে পারবো তুমি অ্যাসিউম করতে করতে কবি সাহিত্যিক হয়ে যেতে পারো, এরকম প্রায় পুরোটাই অ্যাসিউম করে তারপরে ভ্যালিডেট করতে হবে। আগে আমরা 6 ইঞ্চি যেটা বলছি, এই যে 6 ইঞ্চি এটা স্ট্যান্ডার্ড ডাইমেনশন। তুমি যে কোনো স্ট্রাক ফাউন্ডেশনের ডিজাইনের ক্ষেত্রে এরকম মানে দুইটার ভিতরে ডিফারেন্স 6 ইঞ্চি ধরে নেবে। ওকে, এরপরটা আমরা ধরে নিচ্ছি অ্যাসিউম উইডথ অফ দ্য স্ট্রাপ 2 ফিট 6 ইঞ্চি। এই যে স্ট্রাপটা, তার উইডথটা আমরা ধরে নিচ্ছি 2 ফিট 6 ইঞ্চি। দেখো অ্যাসিউম উইডথ অফ দ্য স্ট্রাপ ইকুয়াল টু 2 ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা যদিও একে বলতেছি যে সে সয়েলের বিয়ারিং দিবে না, বাট এই স্ট্রাপের উপরে তো আবার কি আছে? সয়েল আছে। স্ট্রাপের উপরে সয়েল আছে, তাহলে সেই সয়েলের প্রেশারটা স্ট্রাপের উপরে এসে পড়বে, এবং সয়েলের সাথে সেই সয়েলের উপরে আবার কি আছে? সারচার্জ লোড আছে। এগুলো স্ট্রাপের উপরে এসে পড়বে। তাহলে কতটুকুর মধ্যে পড়বে? এই যে দুইটা ফাউন্ডেশনের মধ্যে আমাদের এখন গ্যাপটা একটু এস্টিমেট করে নিতে হবে। গ্যাপটা কতটুকু সেটা আমরা পরে করবো। আগে আমরা ধরে নিই যে পার ফিট লেন্থে যদি আমরা চিন্তা করি, তাহলে এই 2 ফিট 6 ইঞ্চি মানে হচ্ছে 2.5 ইন্টু 5.5 ইন্টু 125। আমরা এভারেজ ইউনিট ওয়েট অফ সয়েল অ্যান্ড কনক্রিট যেটা বলছি, এভারেজ ইউনিট ওয়েট অফ সয়েল অ্যান্ড ব্যাকফিল 125 PCF। তো আমাদের এই বটম থেকে এই টপ পর্যন্ত আছে, বটম থেকে টপ পর্যন্ত আছে 5.5 ফিট। 5.5 ফিটের মধ্যে কনক্রিট আছে এবং সয়েল আছে। আমরা এদের এভারেজ ইউনিট ওয়েট 125 করে ধরছি। 125 করে ধরার পরে সেই 125 কিন্তু এই জায়গা কতটুকু? 2 ফিট 6 ইঞ্চি। তাহলে 125 ইন্টু 2 ফিট 6 ইঞ্চি যদি আমরা বলি, তাহলে কি হচ্ছে? 5.5 ফিট ডেপথ। তাহলে এইদিকে পার ফিট লেন্থের জন্য আমরা লোডটা পেয়ে যাচ্ছি।
আমাদের ইউনিট ওয়েট যেটা 125 পাউন্ড পার কিউবিক ফিট, এটা যদি আমরা দুইটা ডাইমেনশন দিয়ে গুণ করি, একটা ডাইমেনশন হলো 2 ফিট 6 ইঞ্চি, আর একটা ডাইমেনশন হলো ভার্টিক্যাল ডাইরেকশনে 5.5 ফিট, তাহলে আমরা কোন দিকে পাচ্ছি, এই দিকে পার ফিট লেন্থের জন্য কতটুকু লোড এই স্ট্র্যাপের উপরে সেটা আমরা পেয়ে যাচ্ছি। স্ট্র্যাপের উপরে একটা এডিশনাল লোড আসছে, কিসের জন্য? তার সেলফ ওয়েট এবং তার উপরে যে সয়েল আছে এবং তারপরে সার্চ আছে তার জন্য। সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করলাম? তাহলে 2 ফিট 6 ইঞ্চি ইন্টু ডেপথ 5 ফিট 5 ইঞ্চি ইন্টু 125, আর সারচার্জ যেটা সেটা পাউন্ড পার স্কোয়ার ফিটে, এটা একটা সারফেস লোড। সেই সারফেস লোডকে যদি আমরা ওর উইথ দিয়ে গুণ করি স্ট্রাপের 2 ফিট 6 ইঞ্চি, তাহলে আমরা পেয়ে যাবো পার ফিট লেন্থের জন্য লোড কত। আবারও একটু বলি, এখানে দুই ধরনের লোড আছে এই স্ট্রাপের উপরে। এক ধরনের লোড হলো সয়েল এবং তার সেলফ ওয়েট। সয়েল এবং সেলফ ওয়েট এবং সয়েলের জন্য তার ইউনিট ওয়েট 125 পিসিএফ, সেটার সাথে আমরা গুণ করতেছি কি এর উইথ আর এইদিকে ডেপথ, তখন আমরা পেয়ে যাচ্ছি এইদিকে পার ফিট লেন্থের জন্য তার লোড কত। আর সয়েলের উপরে এখানে 100 পাউন্ড পার স্কোয়ার ফিট একটা লোড আছে, 100 পাউন্ড পার স্কোয়ার ফিট। এটাকে যদি আমরা উইথ দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা এদিকে পার ফিট লেন্থের জন্য কতটুকু তার লোড সেটা আমরা পেয়ে যাবো। এই দুইটা জিনিস একসাথে ক্যালকুলেট করা হয়েছে এখানে দুইটা সেগমেন্টে। একটা হলো 2.5 2 ফিট 6 ইঞ্চি তার উইথ ইন্টু 5.5 ডেপথ ইন্টু 125 প্লাস 100 সারফেস লোড ইন্টু 2.5 হচ্ছে উইথ। একে 1000 দিয়ে ভাগ করলে 2 কিপ পার ফিট এটা লোড থাকে। এবং কোনটা কি সেটা আমি, একটা হলো উইথ, একটা হলো ডেপথ, একটা ইউনিট ওয়েট, এটা সারচার্জ, এটা উইথ, আমি এখানে একটু মার্ক করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যার জন্য সহজে বুঝতে পারবো। এটা অন্য কিছুই না, এটা আমাদের সুবিধার জন্য আমি একটু মার্ক করে রাখছি যে কোন কোন অঙ্কটা কি জিনিস। এখন লেট এস্টিমেটেড গ্যাপ বিটুইন দ্য ফুটিংস, দুইটা ফুটিং এর মধ্যে আমরা গ্যাপ ধরে নিচ্ছি 8 ফিট 3 ইঞ্চি। এখানে একটা ফুটিং আছে, এখানে একটা ফুটিং আছে, এদের ভিতরে গ্যাপটা আমরা ধরলাম, এই গ্যাপটা 8 ফিট 3 ইঞ্চি। ওকে, তাহলে 8 ফিট 3 ইঞ্চি গ্যাপ মানে এই 8 ফিট 3 ইঞ্চি হলো স্ট্রাপের লেন্থ অফ দা স্ট্রাপ। সেক্ষেত্রে টোটাল ওয়েট অফ দ্য স্ট্রাপ ইকুয়াল টু 8 ফিট 3 ইঞ্চি, 3 ইঞ্চি মানে 0.25 ফিট। 8.25 ইন্টু পার ফিটের জন্য লোড কত? 2 ফিট, 2 কিপ পার ফিট। তাহলে আমরা টোটাল ওয়েট অফ দ্য স্ট্রাপ পেলাম 2 ইন্টু 8.25 ইকুয়াল টু 16.5 কিপ। এই যে লোডটা, সেই লোডটা তো আমরা বলছি যে স্ট্রাপের এই লোডটা সয়েলে ট্রান্সফার হবে না, তাহলে স্ট্রাপের লোডটা কোথায় যাবে? এই ফাউন্ডেশনে যাবে, এই ফাউন্ডেশনে যাবে, এই ফাউন্ডেশনের মাধ্যমে সয়েলে আলটিমেটলি ট্রান্সফার হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? সিম্পলি এই স্ট্রাপের যে লোড এটাকে আমরা দুই ভাগ করে, এক ভাগ এই ফাউন্ডেশনে দিব, এক ভাগ এই ফাউন্ডেশনে দিব। ওকে, টোটাল স্ট্রাপের উপরে যে লোডটা আসছে সেটা আমরা বের করলাম 16.5, একে দুই ভাগ করব। ডেড লোড টু বি ইনক্রিজড উইথ ইচ কলাম, প্রত্যেকটা কলামের সাথে ডেড লোড ইনক্রিজ করতে হবে কত? 16.5/2, দুই কলামে সমানভাবে ভাগ করে দেব, 8.25 কিপস। স্যার আমরা কি স্যার স্ট্র্যাপের নিজস্ব ওয়েটটা কি ক্যালকুলেট করছি? ওই যে স্ট্রাপের নিজস্ব ওয়েট এর মধ্যে ঢুকে গেছে, এই যে 5.5 যেটা, এটা তো ওই সয়েল এবং স্ট্রাপ সহ ডেপ। জি স্যার, বুঝতে পারছি, ঠিক আছে। 5 টপ থেকে সয়েল এবং স্ট্রাপ, সেটা ওটা এভারেজ ইউনিট ওয়েট দিয়ে গুণ করছে এখানে 125 দিয়ে। ওকে, তাহলে 8.25 করে প্রত্যেক কলামের মধ্যে যোগ হয়ে যাবে ডেড লোডটা ইনক্রিজ করতে হবে। এরপর আসো ফুটিং এর সাইজ, তাহলে দুইটা
আমরা যদি আগের থিওরিতে ফেরত যাই, আগে আমরা কি বলেছিলাম যে ফুটিং এর সাইজ বের হবে সার্ভিস লোডের উপর। এখন আমার কাছে সার্ভিস লোডগুলো চলে আসছে, এখানে সারচার্জ থাকার কারণে এবং স্ট্রাপের কারণে আমাদের ডেড লোডটা সামান্য ইনক্রিজ করছে প্রত্যেক কলামে, কিন্তু এখন আমি প্রত্যেক কলামের ডেড লোড এবং লাইভ লোড জানি। তাহলে সেক্ষেত্রে আমি দুইটা কলাম মিলে কতটুকু ফাউন্ডেশন এরিয়া দরকার সেটা আমি কিন্তু এখন বের করতে পারি। বের করি required total area of interface. এটা 148.7 স্কয়ার ফিট। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না ভালো মতো। 5.15 দিয়ে এখন শোনা যাচ্ছে না? যদি হেডফোন দিয়ে কথা বলছি তারপরে 148.7 ফিট স্কয়ার ফিট শোনা যাচ্ছে এখন? জি স্যার শোনা যাচ্ছে স্যার। একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার আমরা যখন কিউ ইফেক্টিভ বের করলাম তখন স্যার আমরা সয়েলের যে অ্যালাউবল প্রেশার ছিল সেখান থেকে স্যার সারচার্জের প্রেশারটাও বিয়োগ দিছিলাম। তো এখন আবার সারচার্জের লোডের একটা পোর্শন যেটা আসলে স্ট্র্যাপের উপর পড়তেছে সেটা আবার লোডেও যোগ করলাম, নিউমিটারে যোগ করলাম। তো স্যার এখানে ক্যালকুলেশনটা ডাবল হয়ে যাচ্ছে না? ডাবল হচ্ছে না, কারণ আমরা এখানে দেখো কোন পোর্শনের জন্য কি করতেছি সেটা এখানে এখানে দেখো, এখানে দেখো আমরা কোন জায়গাটার জন্য এই সয়েলের বেয়ারিং এর জন্য আমরা যেখানে হিসাব করতেছি, বেয়ারিংটা হবে মূলত এই ফাউন্ডেশন যেখানে আছে এই জায়গাটায় বেয়ারিং হবে, তাই তো? সয়েলের বেয়ারিং হবে, কিন্তু এই জায়গায় কিন্তু বেয়ারিং হবে না। তো এখানে যখন আমরা বেয়ারিং এর যে জায়গাটা, এখানে যখন আমরা বেয়ারিং মাসের হিসাব করতেছি তখন এর উপরে কলামের লোড আসবে, আর এর উপরে যে ওভারবার্ডেন এর ফাউন্ডেশনের ওয়েট ওভারবার্ডেনের যে সয়েল সেটা আছে সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু এই জায়গাটায় এখানে কিন্তু কোনো বেয়ারিং না, কিন্তু এই স্ট্রাপটা আছে। এখন স্ট্রাপ যখন আছে তখন এই স্ট্রাপের নিজস্ব একটা লোড আছে, তার উপরে সয়েল আছে, তার উপরে সারচার্জ আছে। এগুলো আসলে কোথায় যাবে? এগুলো আলটিমেটলি দেয়া পড়বে হলো স্ট্রাপের উপর। স্ট্রাপের উপরে দেয়া থেমে থাকবে না, কারণ এর বেয়ারিং করতে পারে না, এর ট্রান্সফার করে দেবে এই ফাউন্ডেশন। এখন কি ক্লিয়ার হচ্ছে? জি স্যার, মানে সারচার্জের একটা পোর্শন আমরা স্যার স্ট্র্যাপের উপর লোড আকারে দিতেছি। তো স্যার মানে তাহলে সারচার্জের পুরো পোর্শনটা আমরা কেন অ্যালাউবলের সাথে বিয়োগ করে ফেলছিলাম আমরা যখন ইফেক্টিভ বের করলাম? মানে স্যার পুরোপুরি ক্লিয়ার হয় না। সারচার্জ আসলে সব জায়গায় আছে। যখন বিল্ডিংটা মাটির উপরে চলে আসবে তখনই সারচার্জটা অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, এখানে যদি আমরা বলি আর একটা ছবি আমরা স্যার আরেকটা যদি বলি, মানে আমরা যখন আগের বার কম্বাইন ফুটিং করছিলাম আমরা যখন সারচার্জ লোড ছিল জাস্ট বিয়োগ করে দিছি, মানে এটার কোনো লোড আকারে নিউমিটারে দেই নাই, জাস্ট অ্যালাউবল থেকে বিয়োগ করেই আমরা ক্যালকুলেশন করে ঠিকই ফেলছি। আছে, বিয়োগ করে কিছু ওটা ঠিকই আছে। সরাসরি এখানে যদি আমরা চেষ্টা করি এই পাশের একটা ফাউন্ডেশন
এখন দেখুন এই যে ফাউন্ডেশনের নিচে এই জায়গায় যে সয়েলের অবস্থা, এই পুরোটাই হচ্ছে সার্চার, সব জায়গায় এটা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় সার্চার আছে। এখানে শুধু কলাম দেখতে পাচ্ছি, কলাম মাথা বার করে আছে, কলামের জায়গা ছাড়া আর সব জায়গায় সার্চার আছে। ওকে, আর এই সার্চার লোডটা এখন ট্রান্সফার হবে কিভাবে? সরাসরি যখন আমার এই জায়গার সয়েল, এই সয়েল কি করতেছে, সে এই ফাউন্ডেশনকে আপার সয়েল দিয়ে ঠেকা রাখছে, আপার প্রেশার। তাহলে এই জায়গাটুকুর জন্য আমি যদি এই জোনটা ভাগ করে নিই আমরা, দিস জোন, তার জন্য এক ধরনের বিহেভিয়ার। আর যদি আমি এই জোনে যাই তাহলে আমি আরেক ধরনের বিহেভিয়ার পাবো। এখন কি বুঝতে পারছো? এখানে দেখো এই জোনের জন্য আমার কি অবস্থা, এখানে বিয়ারিং ক্যাপাসিটি এই ফাউন্ডেশনটা কে সয়েল আপওয়ার্ড প্রেসার দিচ্ছে। এদিকে আসো তো। তাহলে আপওয়ার্ড প্রেসার দেওয়ার সময় এই কলাম যে লোড দিচ্ছে, কলামের লোডটা ট্রান্সফার হবে ফাউন্ডেশনে, ফাউন্ডেশন থেকে এই সয়েলে যাবে। তাহলে সেই সয়েল কি করবে, আপওয়ার্ড প্রেসার দিয়ে এটাকে ঠেকায় রাখবে। তাহলে কলামের লোড নেওয়ার আগে তার ফাউন্ডেশনের যে ওয়েট, এখান থেকে যে ওয়েটটা আসতেছে, এর উপরে যে সয়েলের যে ওয়েট আছে, এর উপরে যে সারচার্জ আছে, এই সবই কিন্তু এই সয়েলকে নিতে হচ্ছে। সেই জন্য আমরা বলেছিলাম যে এই সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য এই সবগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। হাওয়ার এখানে যে স্ট্র্যাপের যে পোর্শনটা, স্ট্র্যাপ কিন্তু আপওয়ার্ড বিয়ারিং দিচ্ছে না। তাহলে স্ট্র্যাপের উপরে স্ট্র্যাপের নিজস্ব ওয়েট আছে, এখানে সয়েল আছে, উপরে সারচার্জ আছে। এইগুলো আইসার টোটাল পড়বে হলো এই স্ট্র্যাপের উপর। স্ট্র্যাপ থেকে এটা এদিকে এক ভাগ যাবে, এদিকে এক ভাগ যাবে। এখন কি মেকানিক্স বুঝতে পারছি? জি স্যার, এবার ক্লিয়ার হয়েছে। আর স্যার স্ট্র্যাপের ডেপথটা কতটুকু দিব স্যার? এটা কি মানে ঠিক কি পরে করব স্যার? এটা পরে করব, কিন্তু শুধুমাত্র আমরা স্ট্যান্ডার্ড এই ফাউন্ডেশনের বটম থেকে স্ট্র্যাপের বটম এটা 6 ইঞ্চি স্ট্যান্ডার্ড গ্যাপ রেখে দেব, যাতে এ বিয়ারিং না করে। স্যার স্ট্র্যাপের নিচে কি স্যার সয়েল থাকবে না? সয়েল থাকবে, একটা লুজ সয়েল থাকবে। আমরা এখানে তাকে কোনোভাবে বিয়ারিং এ অংশগ্রহণ করতে দিতে চাই না। এটা কাজ হচ্ছে একটা ছোট একটা বিম, সে লোড ব্যালেন্সিং এর কাজ করে, আর কিছু করবে না। যদি ডেন্স এর জন্য এক্ষেত্রে কি সে কোনো লোড নিবে? লুজ সয়েল যদি না থাকে, লোড তো আমি ওখানে ডেন্স করে দিলে সে তো লোড একটু নিবে, কিন্তু আমি ওটাকে ক্যালকুলেশন যদি না নিয়ে আসি তাহলে তো আমি সেফ সাইডে থাকলাম। বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার, আমরা সেফ সাইডে থাকার জন্য আমরা ওটাকে ক্যালকুলেশন আনছি না। সে আসলে আর প্র্যাকটিক্যালি কিছু না কিছু নিবে, কিন্তু ওটাকে আমরা ধরবো না ক্যালকুলেশন। ওকে জি স্যার। তাহলে এখন আমরা মূল কনসেপ্টে যাই। আমরা কি বলছি যে 148.7 আমরা বের করছি যে টোটাল কম্বাইন্ড ফাউন্ডেশন এরিয়া দরকার। The distance of the resultant of the two column loads plus the strap load from the axis of exterior column. দেখো এখানে দুইটা কলাম আছে, আমরা ধরে নিচ্ছি 18 ফিট তাদের সেন্টার টু সেন্টার ডিসটেন্স। এটা আউটসাইডে কলাম, এটা ইনসাইডে কলাম। এই দুইটার একটা রেজাল্টেন্ট থাকবে। রেজাল্টেন্ট আমরা কি ধরে জেনারেলি কি এক্সপেক্ট করি যে যেটা লোড বেশি তার কাছাকাছি থাকবে, এটা থেকে একটু দূরে থাকবে। আমি যদি এখন এই কলামের সেন্টার থেকে, আউটসাইডে কলামের সেন্টার থেকে এই দুইটা লোডের রেজাল্টেন্ট ডিসটেন্স বের করতে চাই, তাহলে সেটা কিভাবে করতে হবে? এটা সিম্পল মোমেন্ট নিলেই হয়ে যাবে। এই পয়েন্ট থেকে মোমেন্ট নিলে, ওকে? তাহলে এই পয়েন্ট থেকে মোমেন্ট নিলে এই 250 প্লাস 200 এই 450 কিন্তু এখান থেকে সাথে এর সাথে আবার যোগ হয়েছে 8.25 কোনটা স্ট্রাপের লোড।
এখানে আরেকটা 450 প্লাস স্টাফের লোড আছে। (450 প্লাস 8.25 ইন্টু এখান থেকে সেন্টারের ডিস্টেন্স 18 আর ভাগ করবো কি দিয়ে? সবগুলো লোড দিয়ে। 250 এটার জন্য 450 প্লাস এটার জন্য 300 প্লাস টোটাল স্টাফের লোড এখানেও আছে 8.25 গুণ 2 16.5 ইকুয়াল টু 10.76 ফিট। এখান থেকে 10.76 ফিট দূরে তাদের এই দুটা লোড বোর্ডের রেজাল্ট। এটা বুঝতে তো কোনো অসুবিধা নেই। সিম্পল লোডের মধ্যে হ্যালো, এই ক্যালকুলেশনটা কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে এই দুইটা লোডের রেজাল্টেন্ট, এই কলামের লোড এবং এই কলামের লোড, তার মানে রেজাল্টেন্ট এই কলাম থেকে এক্সটেরিয়র কলাম থেকে 10.76 ফিট দূর। নেক্সট হলো আমাদের ফর ট্রায়াল ক্যালকুলেশন লেট আস কনসিডার রেক্ট্যাঙ্গুলার ফুটিং। এখন দেখো আমাদের এই যে টোটাল ফাউন্ডেশন এরিয়া আসছে 148.7। এটাকে আমরা বলছি যে দুই পাশে দুইটা কলামের নিচে দুইটা ইন্ডিভিজুয়াল ফাউন্ডেশন দিব, মাঝখানে একটা বিম দিয়ে কানেক্ট করব। এই ইন্ডিভিজুয়াল ফাউন্ডেশন যে দুইটা দিব তাদের এরিয়ার যোগফল 148 থেকে বেশি হতে হবে, কারণ এটা হচ্ছে রিকোয়ার্ড এরিয়া, এটা রিকোয়ার্ড এরিয়া, এর থেকে বেশি দিতে হবে দুইটা মিলে। দুইটা আমরা মিলায় দিতেই পারি 148.7, এটা আমরা যে কোনোভাবে মিলাতে পারবো। বাট পয়েন্ট হলো যে এখানে কত দিব আর এখানে কত দিব, কম বেশি হয়ে গেলে কিভাবে বুঝবো? সেটা হলো আমরা লোডের যে রেজাল্টেন্ট, এখান থেকে আমরা লোডের রেজাল্টেন্ট বের করছি 10.76 দিবে, ওই ফাউন্ডেশনের যে এরিয়া দিব সেই ফাউন্ডেশন এরিয়া রেজাল্টেন্টও ওই একই লাইন বরাবর জেনারেলি থাকতে হবে, তাহলে লোডটা ব্যালেন্স হবে। আবার বলি, এখানে একটা লোড আছে, এখানে একটা লোড আছে, এই লোডের রেজাল্টেন্ট আমরা বের করছি এখান থেকে 10.76 দিবে। এখন টোটাল ফাউন্ডেশন এরিয়া আমরা জানি যে 148.7 দিতে হবে। আমরা এমনভাবে দুটো ভাগ করে দিব এই কলামের নিচে এবং এই কলামের নিচে ফাউন্ডেশনের এরিয়া, যাতে এই লোডের রেজাল্টেন্ট যেখানে ছিল এই ফাউন্ডেশনের এই এরিয়া এবং এই এরিয়া রেজাল্টেন্টও যেন একই জায়গার বরাবরই বা কাছাকাছি থাকে। এটাই হলো আমাদের ক্রাইটেরিয়া। তাহলে আমরা প্রথম ট্রায়াল ক্যালকুলেশনের জন্য কি করলাম? ফর ট্রায়াল ক্যালকুলেশন লেট আস কনসিডার রেক্ট্যাঙ্গুলার ফুটিং 6 ফিট বাই 11 ফিট 3 ইঞ্চি। এইদিকে আউটসাইডের কলাম যেটা সেটা নিচে 6 ফিট, এদিকে 11 ফিট 3 ইঞ্চি। এই ছবিটা আঁকা। এবং ইনসাইড কলামের নিচে 9 ফিট স্কয়ার, ইন্টেরিয়র কলামের নিচে 9 ফিট স্কয়ার ফাউন্ডেশন আমরা অ্যাসিউম করলাম বা প্রপোজ করলাম মডেল। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। মানে স্যার এই যে অ্যাজাম্পশনটা, মানে এটা তো স্যার খুবই ক্রিটিক্যাল, যেটা বুঝতেছি, কারণ স্যার মাঝখানে আবার 8 পয়েন্ট, এই যে 8.3 ফিট এটা আবার ক্লিয়ার রাখতেই হবে।
তারপর আবার এরিয়াটা অ্যাজাম্পশন করব, মানে এটা কি কোনো স্যার হ্যান্ড রুল আছে বা স্যার কোনো আমি শর্টকাট প্রথমেই আছে? বলছি এটা সবচেয়ে বড় অ্যাজাম্পশন। এইখানে এসে তোমাকে প্রবেশায় থেকে মতো হয়ে যেতে হবে যে এটা তোমাকে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে তোমার এই অ্যাজাম্পশন। তবে এখন যেটা আমরা করছি যে 6 ফিট বাই 11 ফিট 3 ইঞ্চি, এটা এটা তো মিলাইতে হবে আলটিমেটলি আমাকে। কিভাবে মিলাইতে হবে যে এই এরিয়া রেজাল্টেন্ট এবং লোডের রেজাল্টেন্ট কিন্তু একই লাইনের কাছাকাছি থাকতে হবে। এটা হলো ফাইনাল। আমরা প্রথমে একটা অ্যাজাম্পশন যে কোনো কিছু একটা করব আমাদের এক্সপিরিয়েন্স থেকে, তারপরে ওটাকে কম বেশি আবার আরেকবার ট্রায়াল করব কম বেশি করার জন্য। ঠিক আছে? আর কোনো খুব একটা রুল এখানে নাই। তবে অবশ্যই যেখানে লোড বেশি স্বাভাবিকভাবে সেখানে তুমি একটু বড় এরিয়া করবা। এটা কত হয়? 9 9 81। এটা হলে আমাদের কত এরিয়া হচ্ছে? টোটাল ফাউন্ডেশন এরিয়া স্যার 148.5 স্কয়ার ফিট। 8.5। দেখো এই যে দুইটা ভাগ যদি আমরা করি, তাহলে ইন্টেরিয়র কলামের নিচে আমি কত লিখছি? 9 9 81। আর এক্সটেরিয়রে এখানে 6 11 কত হয়? 63 আর দেড়। ইন্টেরিয়র আমরা কত? স্যার 67.5। 67.5। তাহলে বুঝতে পারতেছো যে যেখানে লোড বেশি আমি সেখানে এরিয়াটা কিন্তু বেশি দিচ্ছি এখন সমস্যা হয়। যেখানে লোড কম ওখানে এরিয়াটা একটু ছোট করে দিলাম। এটাই একমাত্র কথা বলা যেতে পারে। আর তুমি তোমার মতো করে যেহেতু ডিজাইনে আমাদের ফ্লেক্সিবিলিটি আছে, তুমি একটা বলা থাকবে বা আরেকটা বলা থাকবে, কিন্তু অ্যাজাম্পশন করার পরে আমাদেরকে আলটিমেটলি মিলাইতে হবে যে ওই দুইটা লাইন অফ অ্যাকশন, এরিয়ার এরিয়ার রেজাল্টেন্টের লাইন অফ অ্যাকশন আর লোডের রেজাল্টেন্টের লাইন অফ অ্যাকশন মিলাইতে হবে। লোডের লাইন অফ অ্যাকশনটা আমরা জানি যে এই সেন্টার থেকে 10.76 ফিট দূরে। তাহলে এখন দুইটা এরিয়া আমরা যেটা অ্যাসিউম করছি বা প্রপোজ করছি, এই দুইটা এরিয়ার রেজাল্টেন্ট কোথায় থাকে? এটা কত অংশ হলো 148.5। এটা ভেরি ক্লোজ টু 148.7। এতটুকু ডিফারেন্সের জন্য আমি আর রিভাইজ করবো না। এটাই আমি অ্যাসিউম করে সামনে আনবো। সামান্য স্যার আর একটা জিনিস জানার ছিল স্যার। বলো। স্যার মানে এখানে 11 ফিট 3 ইঞ্চি কেন স্যার? মানে ওদের যদি নেওয়ার দরকারই হইতো মানে 11.5 ফিট নিত, মানে স্যার এখানে 3 ইঞ্চির কি কোনো মানে স্পেসিফিক রিজন আছে? না, ও এইটা আসলে সেট গেম। সেট গেম বলতে 11 ফিট 3 ইঞ্চি বাই 5 ফিট দিচ্ছে 6 ফিট। এটা দিলে একদম অ্যাকুরেটলি মিলে যাবে। এটা ওই কাছাকাছি থাকার জন্য তুমি 11.5 ফিট দিলে এটা আরো বেশি হয়ে যাবে। দেখো কত হয়? 6 ফিট বাই 11.5 দিলে তো আরো বেশি হবে। স্যার কারণ আমরা তো এমনিও এরিয়াটা কমই পাইছি, মানে হচ্ছে 148 দশমিক কত বলে 5 পাইছি, আমাদের হওয়া উচিত ছিল 7। তো স্যার সেখানে একটু বেশি অ্যাজুম করা উচিত ছিল না আমাদের? সামান্য এতটুকু সামান্য মানে আমরা ওই যে করি না, 0.2 ফিট স্কয়ার। এটা কত পার্সেন্ট বলো? এটা 0.00 সামথিং পার্সেন্টের সাথে। তো এই সামান্য একটু কম হলে তোমার এখন আর্লি স্টেজে আমরা কখনোই রিকমেন্ড করি না যে তুমি কম দিবা। আর্লি ডিজাইনার সবসময় বেশি করে এটাই আমরা recommend করি। কিন্তু যখন এক্সপিরিয়েন্স ডিজাইনার হয়ে যায় সে এতটুকু ডিফারেন্স একটু কম রাখতে পারে তার কাজের সুবিধার জন্য। এখন এখানে মিলানোর জন্য তুমি অন্যটাও করতে পারতো, যেমন এখানে 6.5 ফিট বাই 11 ফিটও করতে পারতো, তাহলেও কিন্তু বেশি জায়গা। তো আমার এখানে বেশি হয়ে যায় না? জি স্যার। ওই 3 ইঞ্চি দিয়েই সে মেলানোর চেষ্টা করছে। এটা আলটিমেটলি দেখবা এটা আমি যে ক্রাইটেরিয়া বলছি সেই ক্রাইটেরিয়াও সে স্যাটিসফাই করে যায়। তোমাকে তো আননোন টপ তোমাকে তখন একটা ট্রায়াল দিতেই হবে। যেকোনো একটা ঘুরবা আর কি। তুমি এখানে 6.5 ফিট বাই 11 ফিট দিতে পারো, 6 ফিট বাই 11 ফিট 5 ইঞ্চি দিতে 6 ইঞ্চি দিতে পারো। তো এটা জাস্ট এই প্রবলেম। সামান্য একটু যদি এটাও একটা পয়েন্ট, যে সামান্য এই পয়েন্ট 0.2 হলে এটা তুমি কনসিডারও করতে পারো।
স্যার আমি একটা ওই যে কি বলে আর্টিকেল পড়ছিলাম, মানে সেখানে স্যার 1 ইঞ্চি 2 ইঞ্চি ওরা নিতে নিষেধ করছে, সব জায়গায় 3 ইঞ্চি নিতে বলছে বিকজ অফ ব্রিকের সোলিং এর জন্য। স্যার এর সাথে কি কোনো সম্পর্ক আছে যে ব্রিকের সোলিং দিব বা কিছু দিব এর জন্য 3 ইঞ্চি? না না, এটা তো প্ল্যান, এটা দেখো, এটা 15 ইঞ্চি, এটা এরিয়া, আর এটা সাইজ, এটা এটা একটা প্ল্যান। তো এর সাথে এর নিচে থাকবে কি, এর সাথে ব্রিকের সাথে 3 ইঞ্চি কোনো সম্পর্ক নেই। তুমি 3 ইঞ্চি নিতে পারো, 3 ইঞ্চি নিতে পারো, 6 ইঞ্চি নিতে পারো। তবে 3 ইঞ্চিতে রাউন্ড আপ করার জন্য বলা হয়েছে। আমাদের এই এরিয়াগুলা আমরা যখন ডাইমেনশনগুলো সেট করবো তখন অ্যাটলিস্ট 3 ইঞ্চিতে রাউন্ড আপ করার জন্য। তবে ব্রিকের সাথে সম্পর্ক দেখতে হবে। রাউন্ড আপটা আমরা 3 ইঞ্চি, এখানে আমরা যদি অ্যাকুরেট হিসাব করতাম তাহলে 11 ফিট 4 ইঞ্চি দিলে মাত্র হয়ে যাবে। 11 ফিট 4 ইঞ্চি নট রিকমেন্ডেড, হয় 3 ইঞ্চি দিবা, না হলে 6 ইঞ্চি দিবা। সেইগুলো দেখতে 6 ইঞ্চি দিলে বেশি একটা বেশি হয়ে যায়, 3 ইঞ্চি দিলে সামান্য একটু কম হবে, একদম স্টুপিড নাই না। স্যার আপনার সাউন্ডটা অনেক আস্তে আস্তে আসতেছে, একটু জোরে বললে ভালো হয়। রাউন্ড আপটা আমরা 3 ইঞ্চিতে করব। স্যার আপনার সাউন্ডটা অনেক লো হয়ে আসতেছে। কি বেটার? এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে রাউন্ডিংটা আমরা 3 ইঞ্চিতে করব জেনারেলি। ওকে, ছবিটা কি আঁকা হয়েছে? ছবিটা আঁকতে পারছো তোমরা? জি স্যার রাখছি স্যার। ছবি আঁকা হলে এখন আমাদের নেক্সট কাজ হলো এই দুইটা এরিয়ার সেন্টার কোথায়। হ্যাঁ, তাহলে এইখান থেকে যদি আমি সেন্টার বের করতে চাই, এটা মতো পারা কথা। মেকানিক্সে আমরা এটা এরিয়ার সেন্টিওয়ার্ড বের করছিলাম না, এই এরিয়াটা জানি 6 ফিট বাই 11 ফিট 3 ইঞ্চি। আবার এই এরিয়াটা জানি 9 ফিট বাই 9 ফিট। তাহলে এখান থেকে ডিস্টেন্সগুলোও আমি জানি। তাহলে এই পয়েন্ট থেকে যদি আমি এরিয়া সেন্টার বের করতে চাই বলি, তাহলে বের করা হতো এই যে আউটের সাইডের যে প্রপার্টি লাইন, এখান থেকে এই দুইটা এরিয়া সেন্টার, জাস্ট দুইটা ফাউন্ডেশন এরিয়া সেন্টার, এই মাঝখানের এই স্ট্রাপ স্ট্রাপ না। স্যার এটা 11.5 ফিট। ইলেভেন পয়েন্ট ফাইভ ফাইভ আমার হিসাবে আসে। জি স্যার আমারটাও 11.55 আসছে। Now distance from the outer edge to the centroid of the combined footing area 6 ফিট 11 ফিট 0.25 ইন্টু 3, এই 6 ফিটের অর্ধেক 3, প্লাস 9 স্কোয়ার ইন্টু 6 ফিট আর 8.25 ফিট প্লাস 9/2, একে ভাগ দিলাম 148.5 দিয়ে, এটা আসছে 11.55 ফিট। আর আমাদের এটা হচ্ছে এই মাথা থেকে 11.55, আর এই যে আমরা বের করছিলাম লোডের যে সেন্টার, এটা লোড যেটা বের করছি সেটা হলো কলামের সেন্টার থেকে 10.76 দূরে। তাহলে কলামের সেন্টার থেকে 10.76 দূরে, কলামের আউটসাইড থেকে, কলামের সেন্টার থেকে 10.76 দূরে, তাহলে কলামের আউটসাইড থেকে কত দূরে? স্যার এটা মানে 18/2, এটা ফিটে নিলে 18 বাই স্যার। 1.5 ফিট বাই 2। জি স্যার 11.51 ফিট। Distance between outer edge of exterior column and resultant of column loads 10.76 প্লাস এই 1.5 ফিট বাই 2, এই 1.5 ফিট হচ্ছে 18 ইঞ্চ কলামের যে উইথ 11.51। তারপরে আমরা বের করছি যে কম্বাইন্ড ফাউন্ডেশন এরিয়া সেন্ট্রিয়ন 11.55, এটা ওকে। আমরা দেখো একই পয়েন্ট থেকে এটা 11.51, এটা 11.55, একদম মার্চ করতে তুমি যাবা না, মার্চ করতে তুমি পারবাও না, এটা অসম্ভব ব্যাপার। কিন্তু আমরা এরকম কাছাকাছি আসলে এটাকে ছেড়ে দিব যে না, তাদের লাইন অফ অ্যাকশন একই আছে, সুতরাং লোডটা ব্যালেন্সিং হবে।
এটাই আমাদের ক্রাইটেরিয়া। যদি তোমার এখন দেখা যায় যে এই কম্বাইন্ড ফাউন্ডেশন এরিয়া এটা আসছে 8, এই রেজাল্টটা যদি 8 আসতো তোমার, তাহলে আমরা কি বুঝতাম, এখান থেকে একটা আছে 11.5 লোডেরটা, ওটা তো চেঞ্জ করার কোনো সুযোগ নাই, লোডের সেন্টিয়ার, কিন্তু এরিয়া যেটা আমি অ্যাসিউম করছি সেটা আসছে এখান থেকে 8। তার মানে কি হলো, এই দিকেরটা আমি যেটা ধরছি সেটা বেশি হয়ে গেছে, এই দিকেরটা কম হয়ে গেছে। আবার রিভাইজ করার সময় এদিকে বাড়ায় দিব, এদিকে কমায় দিব, দিয়ে আবার ওই টোটাল 148.7 এটা ম্যাচিং করার চেষ্টা করব, করে আবার ওই যে এরিয়া সেন্টিয়ার নিব, নিয়ে ওই দুইটা লাইন ম্যাচিং করার চেষ্টা করব। লোডের জন্য যে রেজাল্টেন্টের যে ডিস্টেন্স সেটা কিন্তু চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে কোনটা, আমাদের যে ফাউন্ডেশন এরিয়াটা আমরা অ্যাসিউম করতেছি সেটা চেঞ্জ করার সুযোগ আছে। আমাদের এই যে দুইটা জিনিস মিলতে হবে, এই লোডের কারণে যেটা, এটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, লোডটা আছে তাই। শুধুমাত্র আমরা যেহেতু এই ফাউন্ডেশন এরিয়া অ্যাসিউম করতেছি, এখানে আমাকে চেঞ্জ করে এই জায়গায় যাওয়ার সুযোগ আছে। এখানে যদি 8 হতো তাহলে আমি বুঝতাম যে এই প্রথম যেটা এটা বেশি হয়ে গেছে, এটাকে আমি কমাবো। আর যদি এখানে 11-এর জায়গায় 13 হয়ে যেত তাহলে বুঝতাম যে এইদিকে কম হয়ে গেছে, এদিকে বেশি হয়ে গেছে, তাহলে এদিকে বাড়াতে হবে, এদিকে কমাতে হবে, তোমার অ্যাজাম্পশন। ঠিক আছে, মূল কথা হলো এই দুইটা লাইন অফ অ্যাকশন এক এক লাইন বরাবর কাছাকাছি নিয়ে আসতে হবে। এখন আমরা আপওয়ার্ড সয়েল প্রেসার কিউ ইউ ইকুয়াল টু বের করি আগের মতোই, ডেড লোডের যোগফল ইন্টু 1.2, সাথে ডেড লোডের সাথে স্ট্রাপের লোডটা যোগ হবে, টোটাল স্ট্রাপ লোড 16.5, 1.6 ইন্টু দুইটা লাইভ লোড, একটা 130 একটা 200, ভাগ টোটাল ফাউন্ডেশনের এরিয়া 7.06 আসা কিনা। জি স্যার। 7.06 কিপ পার ফিট স্কয়ার আসছে। এতটুকু আসার পরে আমাদের এই দুইটা ফাউন্ডেশন যেটা আমরা এরিয়া প্রোভাইড করছি এখানে, এই পাশে একটা এই পাশে একটা, এদের বিহেভিয়ারগুলো কেমন হবে, আমরা এখন দুইটা ফাউন্ডেশনকে আলাদা আলাদা করে আগে যেভাবে শিখে আসছি সেইভাবেই ডিজাইন করব। এই পর্যন্ত আমাদের ছিল একটু কমপ্লিকেটেড স্টক ফাউন্ডেশনের ডিজাইন, কিভাবে তার লোডটা ব্যালেন্সিং করব সেটা আমরা শিখলাম। এরপরে দেখো এই ফাউন্ডেশন এবং এই ফাউন্ডেশনের যে বিহেভিয়ার হবে সেটা আমরা যদি বের করতে পারি বা আমরা বুঝতে পারি, তাহলে সেক্ষেত্রে আগে আমরা যেভাবে ডিজাইন শিখে আসছি ওই ডিজাইনটাই আমরা করব। এই ফাউন্ডেশনটার ক্ষেত্রে কি অবস্থা, কলামটা এই মাথায়, তার কলামের মাঝখান দিয়ে একটা স্ট্রাপ চলে গেছে, বিম চলে গেছে, লোডটা ধরে নিচ্ছি আমরা এই বিম দিয়ে বরাবর ট্রান্সফার হবে, এই কলামের লোডটা এই বিম দিয়ে বরাবর ট্রান্সফার হবে। বরাবর ট্রান্সফার হওয়া মানে হচ্ছে এখানে আমরা এটাকে একটা ওয়াল ফাউন্ডেশনের মতো কল্পনা করতে পারি, যে মাঝখানে একটা ওয়াল চলে গেছে, এর নিচে এই পাশে ফাউন্ডেশন, এই পাশে ফাউন্ডেশন, ওয়াল ফাউন্ডেশনের ডিজাইন। আর এটার ক্ষেত্রে মাঝখানে কলাম, এতটুকু পোর্শন শুধুমাত্র স্ট্রাপ আছে। এই ক্ষেত্রে আমরা এটাকে সিম্পলিফাই করে আগে যে সিঙ্গেল কলাম স্কোয়ার ফাউন্ডেশনের ডিজাইন শিখেছি ওই ডিজাইনটা করে দিলে হবে। শুধুমাত্র তার পাঞ্চিং শেয়ার ক্যালকুলেশনে একটু ডিফারেন্স আসবে, সেটা আমি বলে দিব। বাকি অংশটুকু তোমরা আগে যে দুইটা প্রসেস শিখেছো, এটার জন্য ওয়াল ফাউন্ডেশনের ডিজাইন, এটার জন্য সিঙ্গেল কলাম ফাউন্ডেশন ডিজাইন, এটা আমরা যে প্রসিডিওর শিখছি সেই প্রসিডিওর অনুযায়ী তুমি এই ডিজাইনটা কমপ্লিট করবে, এটা হোমওয়ার্ক। তাহলে আমরা যদি প্রোগ্রেস করি, এটা বলছি যে এই পাশের যে পোর্শনটা সেই পোর্শনের জন্য এটা একটা ওয়াল, তার নিচে ফাউন্ডেশন, সেটা আমরা কল্পনা করছি। স্ট্রাপের উইডথ হলো 2 ফিট 6 ইঞ্চি, এই ছবিটা আঁকো।
ফাউন্ডেশনের এইদিকে 6 ফিট, এদিকে 11 ফিট 3 ইঞ্চি। কলামটা একদিকে 1 ফিট 6 ইঞ্চি, একদিকে এদিকে 2 ফিট। তাহলে এটাকে আমরা কি চিন্তা করছি যে একটা ওয়াল, আগে যে তোমাদের ওয়াল ফাউন্ডেশনের ডিজাইন শেখানো হয়েছে, একটা ওয়াল, সে ওয়ালের উইডথ হলো 2 ফিট 6 ইঞ্চি, তার নিচে এরকম একটা ফাউন্ডেশন আছে, যে ফাউন্ডেশনের উইডথ, ওয়াল ফাউন্ডেশনের উইডথ আমরা আগে হিসাব করে বের করছিলাম, এখন তো দুইটা মিলে কম্বাইন করে একসাথেই আমরা উইডথটা পেয়ে গেলাম। তাহলে এই 11.3 এটা হচ্ছে বি, আর উইডথ অফ দ্য ওয়াল এ ইকুয়াল টু 2 ফিট 6 ইঞ্চি। This part would act like a 6 feet long wall footing. তাহলে বি কি বলছি, বি হচ্ছে 11.11 ফিট 3 ইঞ্চ, আর এ ইকুয়াল টু কত, 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চি ওয়ালের উইডথ। এখান থেকে মোমেন্ট বের করতে পারবো। মোমেন্ট কত হবে, কিউ ইউ আমাদের জানা আছে, 7 পয়েন্ট কত বের করছি, so 67.6 কি ফিট পার ফিট। 1/8, 7.06, 11.25 minus 2.5 square. $67.6 cubic feet per feet. এখন আমাদের ওই যে আগের মতো প্রথমে থিকনেসটা অ্যাসিউম করলাম, থিকনেস অফ ফুটিং 20 ইঞ্চি। তাহলে ইফেক্টিভ ডেপথ কত হবে, 16.5 ইঞ্চি। 16.5 ইঞ্চি। তো এটা একটা কংক্রিটের ওয়াল, এর মোমেন্টের সেকশন তো এই কেসে এটা আমরা বের করে নিয়েছি মোমেন্টটা। আর শেয়ার তাহলে কোথায় হবে, এখান থেকে ডি ডিস্টেন্স দূরে, ডি ডিস্টেন্স মানে হলো 16.5 ফিট ইঞ্চ দূরে যে সেকশন, সেই সেকশনের জন্য আমরা শেয়ার ফোর্সটা বের করব। বের করে দেখবো যে ডেপথ যেটা অ্যাসিউম করছি 20 ইঞ্চি, এটা ঠিক আছে কিনা। ঠিক না থাকলে কম বেশি করব, তারপরে ওয়াল ফাউন্ডেশনের যে ডিজাইন আগে শিখছি সেই ডিজাইনটাই করে ফেলবো। এখন কি আর অসুবিধা হবে করতে? ওয়াল ফাউন্ডেশনের ডিজাইন আমরা যেটা শিখেছি বাকি অংশ করতে পারবো না? জি স্যার পারবো, তবে স্যার মানে ওই যে ফাইনাল যে মানে ডায়াগ্রামটা স্যার সেটা একটু দিয়ে দিলে ভালো হতো। মানে ক্যালকুলেশন না দেখাইলেন, ফাইনাল যে আর কি ছবিটা মানে রেইনফোর্সমেন্ট সহ বা ডেপথ সহ ওইটা একটু, মানে স্যার ফাইনালি আমরা একটা ছবি আঁকি না যে মানে স্যার ডিজাইনের কথা বলছি, ডিজাইন। ডিজাইন। এটা কি আমি শুনতে পাচ্ছি না নাকি সবাই শুনতে পাচ্ছেন না? স্যার শুনতে পাই স্যার। সো স্যার রিইনফোর্সমেন্ট ডিটেইলস এর কথা বলতেছি স্যার, আরসিসি ডিটেইলস ডিজাইনের আর কি স্যার ওটা। আরে আগেটা দেখে দেখে করবা, এটা কি আরসিসি ডিটেইলস রেইনফোর্সমেন্ট ডিটেইলস তো আগে দেখাইছি না, ওটার মতোই করবা, আর কিছু নেই। জি স্যার পারবো স্যার। একই করো, না হলে আমাকে দেখাও করে, এটা পারবা। এখন তো একটু কনফিডেন্স ডেভেলপ করতে হবে, দু একটা নিজে নিজে করে, নাহলে তো এইটাই শেষ। এরপর পরীক্ষা দিবা, তারপরে ইঞ্জিনিয়ার হয়ে যাবা। এই ফাউন্ডেশনের ডিজাইন আর কে শেখাবে না? পারলে যদি কনফিডেন্স একটু কম থাকে তাহলে আমাকে দেখাও করে, এটা আমি ছেড়ে দিচ্ছি তোমাদের উপর করার জন্য, ওইটা দেখে দেখেই করবা। আর এই যে পোর্শন ইন্টেরিয়ার ফুটিং, এটার জন্য ছবিটা আঁকো। মাঝখানে 9 ফিট বাই 9 ফিট ফাউন্ডেশন, মাঝখানে 24 ইঞ্চি স্কোয়ার কলাম। ওকে, এখন এই কলামের সাথে 24 ইঞ্চি, আর স্ট্রাপটা হলো 2 ফিট 6 ইঞ্চি বা 30 ইঞ্চি।
তাহলে স্ট্রাপটা কলামের থেকে একটু বড়, কলামের উইথের 30 ইঞ্চি উইথের একটা স্ট্রাপ। স্ট্রাপটা কলাম এই ফাউন্ডেশনের মধ্যে দিয়ে যাওয়ার ফলে সে একটা রিজিড বডি কলামের সাথে অ্যাটাচ আছে। আগে আমরা যেটা শিখছিলাম যে কলামে পাঞ্চিং হয়ে নিচের দিকে, ফাউন্ডেশনের নিচের দিকে চলে যেতে চায়। ওকে, তো সেই পাঞ্চিংটা এখন কিন্তু শুধু কলাম করবে না, যদি এখানে পাঞ্চিং হয় এর পাঞ্চিং এর ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে, এটা স্ট্রাপ সহ পাঞ্চিং করতে হবে। এই যে স্ট্রাপ আছে, স্ট্রাপ সহ পাঞ্চিং করতে হবে, শুধু কলাম এখানে পাঞ্চিং করবে না। এই কলামের সাথে একটা বড় সড় আকারের একটা বিম অ্যাটাচ, তাহলে যদি পাঞ্চিং হতে হয় তাহলে এই স্ট্রাপ সহ পাঞ্চিং হবে ফাউন্ডেশনে। সেই জন্য শুধু পাঞ্চিং শেয়ারের ক্যালকুলেশনটা ডিফারেন্ট। এখানে পাঞ্চিং এর যে বি নট আমরা আগে বের করেছিলাম, সেই বি নটটা ছিল কলামের চারিদিক দিয়ে d/2 ডিস্টেন্স জুড়ে। এখন আমরা যেটা করছি এই স্ট্রাপের চারিদিকে d/2 ডিস্টেন্স জুড়ে। এখানে স্ট্রাপ থেকে d/2 ডিস্টেন্স জুড়ে, এখানে যেহেতু কলাম আর স্ট্রাপ একই, এখান থেকে d/2 ডিস্টেন্স জুড়ে এবং এখান থেকে d/2 ডিস্টেন্স জুড়ে এই যে ডটেড লাইন, এটাই হবে পাঞ্চিং এর জন্য বি নট। ডিফারেন্সটা এতটুকুই, আর কোনো ডিফারেন্স নাই। আগে যে আমরা স্কোয়ার কলামের ফাউন্ডেশনের ডিজাইন শিখছি সেই একই ডিজাইনই আমরা এখন এখানে করে ফেলব। দিস পার্ট উড বি ডিজাইনড অ্যাজ সিঙ্গেল কলাম ফুটিং, ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার সিঙ্গেল কলাম ফুটিং। পাঞ্চিং শেয়ার ক্যালকুলেশন ইজ ডিফারেন্ট, সেম ক্যালকুলেশন ফর ফ্লেক্সার অ্যান্ড ওয়ান ওয়ে শেয়ার। ওয়ান ওয়ে শেয়ার কি, এখান থেকে কলামের ফেস থেকে ডি ডিস্টেন্স জুড়ে বিম শেয়ার সেকশন। সরি, কোনো জায়গায় কোনো ডিফারেন্স নাই, আগের মতোই আমরা ডিজাইনটা করব। একটা টোটাল ডেপথ ধরবো, তারপরে ইফেক্টিভ ডেপথ সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে শেয়ারের দুই ধরনের শেয়ার হবে, একটা হলো পাঞ্চিং শেয়ার আর একটা ওয়ান ওয়ে শেয়ার। বিম শেয়ারটা আগের মতোই হবে, কলামের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে এসে এখানকার জন্য আমরা বিম শেয়ারটা হিসাব করব। আর পাঞ্চিং শেয়ারটা শুধুমাত্র স্ট্রাপ থেকে d/2 ডিস্টেন্স দূরে, এখানে কলাম থেকে d/2, এখান থেকে d/2। এটা কত হবে বি নটটা হিসাব করে বলো তো দেখি, আমি তোমাদের সাথে হিসাব করি। স্যার পাঞ্চিং পেরিমিটারটা এদিকের লেন্থটা কত? দুই ফিট 6 ইঞ্চি প্লাস 2 ফিট 6 ইঞ্চি প্লাস এদিকে d/2, এদিকে d/2 প্লাস d, এটা একটা। স্যার এখানে 25 কিভাবে হইলো স্যার? স্যার 30 হবে তো 30। আচ্ছা, এই সেমটাই এই পাশে আছে, এই পাশে আছে ইনটু 2 প্লাস এই লম্বাটা কত? এই কলামের সেন্টার থেকে এই পর্যন্ত কত? স্যার টোটালটা 5.5 হবে, এতটুকু 4.5, এতটুকু আবার 1 ফিট 5.5 প্লাস কলামের সেন্টার থেকে এই পর্যন্ত 4.5 ফিট। কলামের সেন্টার থেকে এই পর্যন্ত কত, এন্ড পর্যন্ত কত? 1 ফিট। সেন্টার থেকে মাথা পর্যন্ত কত? স্যার স্যার 1 ফিট। 1 ফিটই তো হবে। 1 ফিট। এটা কি বি নট হবে কিনা?
স্যার আমরা যে 2.5 প্লাস ডি এখানে আবার 2 দিলাম কেন স্যার? এই সাইড তো স্যার শেষ। তো স্যার 2.5 এখানে প্লাস ডি শুধু জাস্ট একটা হওয়ার কথা ছিল না? মানে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম কেন স্যার? মানে এই প্রান্তে তো আর কিছু নাই। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যালো, স্যার আপনি কি এবার শুনতে শুনতে পারতেছেন? পাচ্ছ? জি স্যার আপনাকে শুনতে পারতেছি। এই রোল ওয়ান সৌরভ, কি শুনতে পাচ্ছ? ওকে, আমি তো শুনতে পাচ্ছি না তোমাদের কথা। হ্যালো, স্যার আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পারতেছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা 6 তারিখ, রোল নাম্বার 1। রোল নাম্বার 1, 2, ইয়েস স্যার। শুনতে পাচ্ছ না? বাট হ্যালো, স্যার, স্যার শোনা আমরা যাচ্ছে? আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা?
হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। রোল নাম্বার 2, Yes, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, Present, sir. 12, Present, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, 17, Yes, sir. 18, Yes, sir. Yes, sir. 15 নাই, 15 নাই। Nineteen, Yes, sir. 20, sir. 21, স্যার রোল 15 স্যার আসি তো স্যার। 15 আছে। কে নাই? 15 স্যার ওই নাম্বার কে নাই? আজান দিতেছে তো স্যার আবার এই জন্য হয়তো বা শুনেন নাই স্যার ঠিক মতো স্যার। 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Yes, sir. 29, Sir, 30 আছে স্যার। Sir, 32 present to sir. স্যার আপনার কথা Yes, শোনা sir. যাচ্ছে না। Yes, sir. 33, sir. Yes, sir. 34. 33, yes, sir. Yes, sir. Yes, sir. আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আপনার কথা তো আসতেছে না। স্যার 36 শুনতে পারতেছি না স্যার আপনার কথা। স্যার আপনার কথা আসতেছে না স্যার। Sir, 33, sir. Yes, sir. Yes, sir. শোনা যাচ্ছে না স্যার। 33, Yes, 34, Yes, sir. 35, Present, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, Present, sir. 39, Present, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, Present, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 46, Yes, sir. 47, Yes, sir. 47. 48, 49, Yes, sir. Sir, 48 আছে স্যার। শোনা যায় না। 50, 51, Yes, sir. 52, Yes, sir. 53, Yes, sir. 54, Yes, sir. 55, Yes, sir. 56, Yes, sir. 57, Yes, sir. 58, Yes sir. 59, Yes, sir. 60, present, sir. 60, Present, sir. 61, 61, 62, Yes, sir. 63, Yes, sir. 64, Yes, sir. 65, Present, sir. 29, sir. roll number 17, 1, or W1, Yes, sir. 2, W3, Yes sir. 4, Yes, sir. 5,
Yes, sir. 6, The roll for present. 7, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, Sir, 16 আসছি আমি। তুমি আসো, আচ্ছা। আর কারো কোনো কোনো সমস্যা আছে? স্যার 29 স্যার। স্যার নেটে প্রবলেম ছিল স্যার। সিভিল 29। ওকে, তাহলে ক্লাস আজকে শেষ এখানে। অনেক ঝামেলা।